একটু ওয়েট করো, আমার ফ্রেন্ডরা আসছে, সবাই একসাথে খাবো। রিহানের কথাই তেজু রুহি বীর স্বাভাবিক, কিন্তু বাকিরা অবাক। রিহানের ফ্রেন্ড আছে এটা বিশ্বাস করা কঠিন সবার কাছে। তারই মাঝে জুতার খটখট শব্দে সবাই তাকায়। 6জন পুরুষ ঢুকছে, সবার পরনে স্যুট বুট। মাঝখানের জন শামীম, রিহানের ডান হাত, কিন্তু বাকি 5জন কারা? তোরা চলে এসেছিস, বসে পড়। এখন তো খাবারের টাইম, ভাত খা, নাস্তা খাওয়ার দরকার নেই। রিহান হালকা হেসে বলে, তার ব্যবহারে সবাই বোঝে সোজা কথা। রিহান থেকে আশা করা বোকামি, কখনো ও সোজা কথা বলে না। মানুষকে অপমান না করলে শান্তি পায় না যেন। তবু 6জনের মুখেই হাসি রাখে, বস্তাদের বন্ধু হিসেবে পরিচয় দিচ্ছে। এটাই যেন গর্বের বিষয়। তেজ ওদের সবকিছু প্লেটে প্লেটে নিয়ে দিতে গেলেই রিহান আটকে দেয়, রক্তচক্ষু নিয়ে বলে, আমার ফ্রেন্ড আমি দেখে নিচ্ছি, আর কারো থেকে মাতব্বরি করতে হবে না। তেজু থেমে যায়, কিছু বলে না, শুধু বাধ্যের মতো দাঁড়িয়ে থাকে। রিহান পাশে দাঁড়িয়ে আছে, মুখে নির্লিপ্ত ভাব, চোখে এক ধরনের অস্থির আগুন। চোখ কাজের চেয়ে তেজুর দিকে বেশি পড়ছে। চুপি চুপি এগিয়ে এসে তেজুর কাছে সবার আড়ালে তরকারি বাটিতে নিজের এক আঙ্গুল ডুবিয়ে দেয়। মুহূর্তে তরকারি দেওয়ার ভান করে পুরো তরকারি তেজুর গায়ে ঢেলে দেয়। তেজু চমকে ওঠে। তেজু চোখ কুঁচকে সহ্য করে, ঠোঁট শক্ত করে ধরে রাখে যেন শব্দ বের হয় না। চোখে জল টলমলো করছে। সকালবেলায় রান্না করা তরকারিটা হয়তো বড় মা গরম করে দিয়েছে, নইলে এত গরম থাকতো না। মোটামুটি গরম গায়ে লেগে ড্রেসটা নষ্ট হয়ে যায়। তেজুর কোনো শব্দ না শুনে সবাই ভাবে হয়তো তরকারিটা ঠান্ডা হয়ে গিয়েছে। তেজুরানি, ঠিক আছিস? খাওয়া থামিয়ে বি প্রশ্ন করে। তেজু নিজেকে সামলে নিয়ে মৃদু কণ্ঠে জবাব দেয়, ঠিক আছে, কিছু হয়নি, ড্রেস চেঞ্জ করতে হবে। তেজু নিজের রুমে চলে আসে। রিহান বাঁকা চোখে তাকিয়ে দেখে সেই দিক। শান্তির নিঃশ্বাস ফেলে। অভ্র তালুকদার তখন সবার উদ্দেশ্যে বলে, কাল তেজুর 18তম জন্মদিন, তাই কালকে রাতে পার্টি থাকবে প্রতি বছরের মতো। আশা করি কেউ কোনো বাহানা না দিয়ে অ্যাটেন্ড করবে। অভ্রর কথায় সবাই সায় জানায়। এ কথাটা প্রতি বছরই খাবার টেবিলে শোনা যায়, যেন এক অলিখিত নিয়ম। রিহান ঠোঁট চেপে হালকা হাসে, চোখে অন্যরকম ভাব। অভ্র দৃষ্টি ফিরিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। বেশ সবার আগে খাওয়া শেষ করে উপরে চলে যায়। রুমে তেজু বসে আছে। একটু আগে ড্রেস বদলে পায়ে বাতাস করছে। গরম তেমন না থাকলেও পায়ের ত্বক লালচে হয়ে আছে। এটা লাগিয়ে নে, ব্যথা চলে যাবে। চমকে তাকাই তেজু। সামনে দাঁড়িয়ে আছে বীর, তার হাতে মলমের টিউব। হাত বাড়িয়ে নিয়ে ছোট্ট করে বলে, আপনি কিভাবে জানলেন ব্যথা পেয়েছি? কেউ তো আমার ব্যথা বোঝেই না। বীর যেতে যেতে থেমে মৃদু হেসে বলে, মনের চোখ দিয়ে তাকালে ঠিক বুঝতো। তোর না বলা ব্যথা আমি বুঝি তেজুরানি। বলতে বলতে দরজার পাশ দিয়ে বেরিয়ে যায়। তেজু কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর নিঃশব্দে মলমটা পায়ে লাগায়। অন্যদিকে রিহান গার্ডদের খাইয়ে শামীম সহ সবাইকে পাঠিয়ে দেয়। সামনে অনেক কাজ, কাল তেজের জন্মদিনের পার্টি, তাছাড়া হাসপাতালে নতুন ডিল, কোটি টাকার ব্যাপার। সবকিছু সামলাতে হবে। আবার জঙ্গল বাড়িতে বিকাল 4টা, জঙ্গলে সেই পরিচিত পথে হাঁটছে রিহান। গাছের ছায়ে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছে না। বিকেল হলো, মনে হয় রাত নেমে এসেছে। হাতে থাকা রিমোটের লাল বোতাম চাপতে শব্দ হয়, চারপাশে লাল বাতি জ্বলে ওঠে, যেন পুরো জঙ্গল তার পথ ছেড়ে দিচ্ছে। দানবের মতো দাঁড়িয়ে আছে 30 ফিটের দেওয়ালটা। তাকে দেখতে গেটের দরজায় নিজে নিজে খুলে যায়। তার থেকে অল্প হেঁটে সামনে দেখা যায় তার রাজ্য। লালচে দেওয়ালে ঘেরা সেই বাড়ি, যেন রক্ত দিয়ে রাঙ্গানো। বাড়িতে ঢুকে নিজের প্রিয় রুমের সামনে যাই। রুমের ডয়ারে হাত ঢুকিয়ে একটা কাগজ তুলে নেয়। ছোট কাগজ হলেও এর দাম কোটি টাকা। 6 দিন ধরে রাত জাগা পরিশ্রমে আবিষ্কার করা এক নতুন ড্রাগের ফর্মুলা। কিন্তু আজ সেটি অন্য কারোর হাতে যাবে বিনামূল্যে, শুধু তেজের হাসির জন্য। মোবাইল বের করে কাগজের ছবি তুলে পাঠায় সেই পরিচিত নাম্বারে, যে নাম্বারে গত 10 বছর ধরে প্রতি জন্মদিনের রাতে এমনই এক তার সৃষ্টি পাত্রাই। ছবির নিচে ছোট বার্তা লেখে, কালকে হাতে পাবে। উপর থেকে কোনো রিপ্লাই আসে না, হয়তো অপর প্রান্ত ব্যস্ত। রিয়ান ফোনটা পকেটে রেখে ধীরে ধীরে হেঁটে যায় সেই জেল রুমের দিকে। দরজার উপরে বড় বড় অক্ষরে লেখা মুক্তিহীন জীবন। লেখাটা পড়ে ছোট্ট কৌতূহল মাখা হাসি এনে ভিতরে প্রবেশ করে।
চারপাশে চোখ বুলিয়ে এক কোণে তাকায়। বাচ্চারা গুটিসুটি মেরে বসে আছে। কেউ চোখ বড় করে তাকিয়ে, কেউ কাঁপছে। তাদের মধ্যে 9 জনের গায়ে ক্রস চিহ্ন আঁকা। তারা শেষ মুহূর্তের পথে। ছোট বাচ্চাগুলোকে দেখে অন্য পাশে সেই 3 জন ছেলের পাশে যায়। মোবাইলে 3 জনের ছবি তোলে। মরার মতো শুয়ে আছে 3 জন। বেঁচে আছে নাকি মারা গেছে বোঝার উপায় নেই। বুঝলি, আজ তোদের এই অবস্থার জন্য শুধুমাত্র তোদের ওই ফাকিং বাপগুলো দায়ী। বেশি বার বেড়ে গেছিল তাদের হাতের মাঝে রাখার জন্য, আজ এই অবস্থা করতে হলো। পৈশাচিক সুরে রিহান বলে ওঠে। ছেলেগুলো কিছু বলে না। সকাল থেকে শত চাবুকের লাঠির বাড়ি খেয়ে আধমরা হয়ে আছে। রক্তে ভেজা শরীর, খালি গা ঠান্ডা মেঝেতে পড়ে আছে। রেহান সবকিছু দক্ষ হাতে ভিডিও করে, যেখানে শুধু 3 জন দেখা যায়। রুমের একটা কোণা পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। তাদের বাদে কাজ শেষ করে রুমের অন্য কোণায় তাকায়। অসহায় চোখ করে মেয়েগুলো তাকিয়ে আছে। মুখ খোলার সাহস পায় না। রিহান তাদের দিকে তাকিয়ে মনে মনে বলে, মেয়েদের সংখ্যা বেড়েছে, সামনে বড় ডিল হবে, আরও দরকার। সবকিছু দেখে 2 জন গার্ডকে ডাকে। ইয়েস বস। গার্ডের কথায় রিহান ক্রোধ চিহ্ন দেওয়া ছেলেগুলোকে ইশারা করে বলে, আমি দ্বিতীয়বার না আসা পর্যন্ত ওদের আলাদা খাবার দেবে, একদম ভিআইপি ট্রিটমেন্ট। যা বলবে শুনবে, তবে সব কিছু যেন রুমের ভেতরেই সীমাবদ্ধ থাকে। ইয়েস, ওকে বস। রিহান আর কিছু না বলে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর ঘর থেকে। 2টা কাজ শেষ হয়েছে, যার জন্য এসেছিল। এবার বাড়ি ফিরতে হবে। রাস্তার মাঝে এক জঙ্গলের ভেতর গাড়ি পার্ক করা আছে। নিঃশব্দ হেঁটে সে গাড়িতে উঠে বসে দেখে চারপাশ অন্ধকার। রাত গভীর হয়ে গেছে। ঘড়িতে সময় রাত 10টা। ও শিট! আফসোস ভরা কণ্ঠে বলে রিহান। তারপর দ্রুত গাড়ি স্টার্ট দেয়। ফুল স্পিডে অন্ধকার ভেদ করে এগিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। রাত 11:50। তেজু এখনও জেগে আছে। হাতের মাঝে মোবাইল, যার থেকে স্লো মোশনে গান চলছে। চোখে ক্লান্তি, মুখে অপেক্ষার ছায়া। বেলকনিতে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাসে চুল উঠছে হালকা করে। কাতর অপেক্ষারিত চোখ নিচের বাগানের অন্ধকারে তাকিয়ে আছে। কিছু একটার আশায় এই বুঝি কেউ একজন কাঙ্ক্ষিত কাগজটা ছুঁড়ে মারবে। প্রতি বছরের মতো সে রহস্যময় চিঠি, যার অপেক্ষায় রাত জাগা। প্রতি জন্মদিনের রাতে একটা চিঠি পাই। আজকেরটা সহ 10টা হবে। হাতের মাঝে আগে 9টা চিঠি। সব চিঠি হুবহু একই রকম। মনে প্রশ্ন জাগে, এই চিঠিগুলো কে দেয়? বীর ভাই কি না? তিনি হলে গোপনে কেন দেবেন? তিনি তো প্রতি বছর সামনাসামনি শুভেচ্ছা জানান। ওনার তো লুকানোর কোনো কারণ নেই। অপেক্ষা করে লাভ নেই, প্রাপক আজ চিঠিটা নিজ হাতে দিবে। পিছন থেকে কণ্ঠস্বর ভেসে আসে, শান্ত অথচ ঠান্ডা, কাঁপন ধরানো স্বর। চমকে ঘুরে তাকায় তেজু। রিহান তালুকদার। রিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে অদ্ভুত মিশ্র আলো, একটু নেশা, একটু আকাঙ্ক্ষা, একটু হিংসা, সব এই একটা মেয়েকে ঘিরে। তেজুর মুখ রাগে কাঁপে। রাগ, ভয় আর ঘৃণা মিশিয়ে কণ্ঠটা ভারী করে বলে, আমার রুমে কি করছেন আপনি? রেহান স্থির, মুখে কোনো অভিব্যক্তি নেই। ছোট ছোট কদমে এগিয়ে আসে। তেজুর মনে আতঙ্ক বাড়ে। একবার পিছিয়ে যায়, একবার পা পিছিয়ে, শেষে রেলিংয়ে আটকে যায়। চোখ বড় বড় করে তাকাই। বুকের ভেতর ধুকপুক করছে। দেখুন, কাছে আসবেন না, আমি কিন্তু ঝাঁপ দিব। রেহান ঠান্ডা গলায় বলে, আমি জানি বউ, তোর ঝাঁপ দেওয়ার অভ্যাস আছে। আগেও একবার দিয়েছিলি, কিন্তু তখন আর এখনের মানুষ সম্পর্ক দুইটাই আলাদা, তাই ঝাঁপ দেওয়ার প্রয়োজন নেই। মানে? তেজুর চোখে আতঙ্ক ছায়া ফেলে। বুঝতে পারে না কিছু, হঠাৎ বউ বউ করছে কেন। কণ্ঠ কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। রেহান ধীরে ধীরে আরও কাছে আসে। চোখে সেই অচেনা আগুন, যেখানে ভালোবাসার বদলে দাও দাও করে চলছে অধিকার। হঠাৎ একটানে তেজুকে নিজের দিকে ফিরিয়ে নেয়। পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তেজুর শরীর কেঁপে ওঠে। চোখ থেকে টুপ করে গড়িয়ে পড়ে জল। রিহানের বুকের কাছে বন্দি হয়ে তেজু নিঃশব্দে কাঁদে। কান্নায় কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ভাঙ্গন। রাগ, ঘৃণা, অসহায়তা সব মিলেমিশে বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। মনের মধ্যে একটাই কথা, এই মানুষটার স্পর্শ সে চায় না, একটুও না। মানে এটাই, সে মানুষটা ছিল পরপুরুষ, যার সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি তোর আপন মানুষ, স্বামী, যার অধিকার
তোর উপর তোর থেকেও বেশি। স্বামী শব্দটা তেজুর কানে বিষের মতো লাগে। যেখানে বিয়েটা মানি না সেখানে আবার স্বামী, লজ্জা করছে না এইসব বলতে? স্বামীর কোন অধিকার পালন করেছেন আপনি? উল্টো দিন রাত অত্যাচার করেছেন মা ছেলে মিলে। রেগে বলে তেজু। ঢোক গিলে রিহান জানতো এমন কিছু একদিন হবে। গলার স্বর নিচু করে ঠোঁট ভিজিয়ে জবাব দেয়। বিয়ে মানিস আর না মানিস, স্বামী কিন্তু আমি। কসম, আর কষ্ট দিব না, কাউকেও দিতেও দিব না। কেউ তোকে আর কষ্ট দিতে পারবে না আজ থেকে। কারো সাহস নেই। আমার এই কাজগুলো করা প্রয়োজন ছিল। তেজু চোখ সরু করে তাকায়, মুখে আর কোনো আবেগ নেই, কেবল ঠান্ডা প্রশ্ন ছুড়ে দেয়। কষ্ট দেওয়ার সময় চলে গেছে, হঠাৎ এমন করছেন কেন? একটা প্রশ্নেই রিহান থেমে যায়, গলার স্বর কাঁপে। বহুদিন ধরে বুকের ভেতরে জমে থাকা একটা শব্দ যেন আটকে যায় গলার কাছে। নিজের মনে বিড়বিড় করে। রিহান, আর দেরি করলে হবে না। বেশি দেরি করলে হারিয়ে ফেলবি। এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। নিজেকে বোঝানোর মতো করে গভীর শ্বাস নেই তেজুর দিকে তাকিয়ে সেই কাঙ্ক্ষিত শব্দটা উচ্চারণ করে। ভালোবাসি তাই। থমকে যায় তেজু। মুহূর্তের জন্য নিঃশব্দ নীরবতা নেমে আসে ঘরে। সে বিশ্বাস করতে পারে না কি দেখে ভালোবাসে এই মানুষটা। ভালোবাসলে কি এমন কষ্ট দেওয়া যায়? মনে হয় সবই ছলনা, কোনো অভিনয় মাত্র। রাগে গাল লাল হয়ে যায়। অতির আগে হো হো করে হেসে ওঠে ঘর কাঁপিয়ে। ভালোবাসা? রিয়েলি আমাকে ভালোবাসেন? ঠাট্টার স্বরে কথাগুলো বলে তেজু। রিহানের দিকে ভালো করে তাকায়, নিজের এত কাছে সহ্য করতে পারে না। নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়, আঙ্গুল তুলে শাসিয়ে ওঠে। প্রয়োজন নেই ভালোবাসার, ভালোবাসার প্রয়োজন ফুরিয়ে গেছে এই তেজুর জীবনে। ভালোবাসার অভাবে মরবো, তবু আপনার মতো পাষাণ নিষ্ঠুর খারাপ মানুষের ভালোবাসা লাগবে না। রিহান থামে। এখন সময় এমনিতেই দেরি হয়েছে, সব ঠিক করতে হবে। এখন তেজ নিজেকে সামলাতে পারবে, সব ভেবে স্বস্তির নিঃশ্বাস নেয়। এই জীবনে যে শব্দ মুখ থেকে বের হয়নি, সে শব্দ নিচু গলায় বলে ওঠে। ক্ষমা করে দে, জানি অনেক ভুল করেছি। কসম বউজান, তোর ভালোর জন্যই এত কষ্ট দিয়েছি। আজ থেকে কেউ তোকে কষ্ট দিবে না। আমি আছি পাশে, তোর স্বামী। রিহানের চোখে অপরাধ বোধ, কিন্তু তেজুর দৃষ্টি শক্ত অটল। ঠান্ডা গলেই বলে। আবেগে পড়ে ইচ্ছাকৃত করা ভুলকে আমি কখনো ক্ষমা করি না। সবকিছুর হিসাব আমি নিব। কথাটা বলে ধাক্কা মারে তেজু। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ওঠে, আঙ্গুল তুলে শাসিয়ে বলে ওঠে। সত্যি আমার হাসি পাচ্ছে। কি নির্ধারণ ভাগ্য আমার। যখন আমার একটা ভরসাযোগ্য হাতের প্রয়োজন ছিল, তখন সেই হাতগুলো ভরসা না দিয়ে আমাকে দিন রাত ভেঙেছে। যখন একটু ভালোবাসার অভাবে দিন রাত গুমড়ে মরেছি, তখন কোথায় ছিলেন আপনি? আমার এইসব প্রয়োজন নেই। তেজুর জীবনে কোনো পুরুষের ভালোবাসা লাগবে না। আমার এই জীবনে এইসব ভালোবাসা লাগবে না। লাগবে অর্থ। অর্থ যা দিয়ে কিছু মানুষের সুখ সারা জীবনে, কিছু মানুষের মুখ সারা জীবনের জন্য বন্ধ করতে পারবো। রক্ত পানি করে হলেও আমি সেই অর্থের সুখ চাই। একটু আগে কি বললেন? স্বামী? আসলে কি আপনি স্বামী? থু মারি ওই স্বামী নামের শব্দটাকে। আজ অধিকার দেখাচ্ছেন। স্বামীর অধিকার কি সুন্দর অধিকার! তো কোথায় ছিল সে অধিকার এই 10 বছর? যখন আমার এই হাতটা গরম তেলে চুবিয়েছিল, তখন কই ছিল আমার স্বামী নামক রক্ষকটা? যখন একজনের কাছে ধর্ষিতা হতে বাঁচার জন্য 2 তলা বিল্ডিং থেকে লাফ দিয়েছিলাম, তখন কই ছিল স্বামীটা? যখন এই বাড়ির মানুষগুলো দিনের পর দিন অত্যাচার করেছে, তখন কই ছিল স্বামীটা? যখন শত আঘাতে জর্জরিত হয়ে একলা এই রুমে বন্দি হয়েছিলাম, তখন কই ছিল স্বামীটা? শুনুন মিস্টার রিহান তালুকদার, যে আমার খারাপ সময়ে পাশে থাকেনি, আমি তাকে ভালো সময়ে কাছে টেনে নিই না। ভালো করে কথাটা নিজের মাইন্ডে ঢুকিয়ে নেবেন। তেজুর চিৎকারে কেঁপে ওঠে ঘর, বুক কাঁপে, বাতাস ভারী হয়ে যায়। কিন্তু রিহান ভয় পায় না। সে জানে এটা তার তেজ। তার সৃষ্টি কেন ভয় পাবে? তেজের একটা কথাও তার মনে প্রভাব ফেলতে পারে না, কারণ অনেক বেশি ভালো লাগে, হৃদয়ে শান্তির আভাস পাই। অন্য কেউ হলে অবাক হয়ে যেত, হয়তো ভয়ে কাঁপত, কিন্তু রিহান নয়। নীরবে হাত চেপে ধরে, নিজের কাছে টেনে আনে, নিঃশ্বাস ফেলে। যতটা কাছে আসলে একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ গোনা যায়, ঠিক ততটা কাছে এসে থামে। ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজে। রিহান তেজুর কানের কাছে ঝুঁকে হালকা হাসকি স্বরে বলে, হ্যাপি বার্থডে বউফুল। নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা বউফুল।
দুইটা বাক্য বলে রিহান পকেট থেকে একটা কাগজ বের করে তেজুর হাতে গুজে দেয়। ধীরে ধীরে পেছন ফিরে বের হয়ে যায়। তেজু স্তব্ধ, কানে বাজছে শুধু একটা শব্দ, বউফুল। বউফুল কোথায় যেন শুনেছিল সে এই নামটা, গভীরভাবে শুনেছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না। দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তার মাঝে শুনতে পায়, হ্যাপি বার্থডে তেজু রানী। রুমে ঢুকে তেজুর পাশে দাঁড়িয়ে বীর বলে, না চাইতো তেজুর মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া। হ্যাপি বার্থডে তেজু। হ্যাপি বার্থডে তেজু ভাবি। ভাবি কথাটা বলে রোদ জিভ কাটে। বীর চোখ রাঙিয়ে তাকায়, সবাই কিছু মনে করে না, ভাবে হয়তো রিহানকে জড়িয়ে বলেছে। একে একে সবাই এগিয়ে আসে, প্রতি বছরের মতো শুভেচ্ছা জানায়। শুধু বাকি থাকে রুহি চৌধুরী, সে হাত মুচড়াতে মুচড়াতে এগিয়ে আসে, কাতর কণ্ঠে আস্তে করে বলে, নিজের হাতে আঁকা একটা পেন্টিং এগিয়ে দেয়। হ্যাপি বার্থডে তেজু মামুনি। মামুনি শব্দটা কানে বাজে তেজুর, কিন্তু আশ্চর্যভাবে আজ সেটা ঘৃণার মনে হয় না, বরং বড়মার ভালোবাসায় ভেজা একটুখানি উষ্ণতা যেন ছুঁয়ে যায়। তেজু বোঝে না বছরের এই একটা দিনই কেন সবাই এত ভালো হয়ে যায়। কেন এমনটা তো তারা সারা বছর থাকতে পারতো, কিন্তু না। জন্মদিনের পার্টি শেষ হতে যেমন আলো নিভে যায়, তেমনি তেজুর মুখের হাসিও নিভে যায়। সবাই ঠিক নিজের রূপে চলে আসে, সবাই ধীরে ধীরে চলে যায়, রেখে যায় টেবিলে এক এক করে গিফটের স্তূপ। তেজু সবার গিফট ফেলে রেখে বড়মার দেওয়া গিফটটা হাতে নেয়, চোখের পানি টুপ করে পড়ে। কি নিখুঁত আঁকায় ফুটিয়ে তুলেছে তার আর বড়মার ছোটবেলার হাতে ধরে খাওয়ানো দৃশ্যটা। অথচ এখন সেই মানুষটাই তার মুখের সামনে থেকে খাবার কেড়ে নেয়। সব দেখে গিফটটা পাশে রাখে, তারপর বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঠান্ডা বাতাসে চুল উড়ে যায়, মনে মনে ভাবে আজ কি সে চিঠিটা দেবে না। কিছুক্ষণ পর হঠাৎ চোখ পড়ে হাতের মুঠোয় ধরা কাগজটার দিকে, চমকে ওঠে। মনে পড়ে রিহানের শেষ কথা, অপেক্ষা করে লাভ নেই, প্রাপক আজ চিঠিটা নিজ হাতে দেবে। তেজুর বুক ধক করে ওঠে। উনি কিভাবে জানলেন আমি চিঠির জন্য অপেক্ষা করছি? তড়িঘড়ি করে হাতের মুঠোয় ধরা চিঠিটা খুলে, সুন্দর গোটা অক্ষরে লেখা, হ্যাপি বার্থডে মাই ডেথ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? জানি ভালো নেই, তাই বলে হতাশ হয়ে পড়বে না। এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। তোমার আজ 18 বছর পূর্ণ হলো। এই 18 সংখ্যা ছোট হলেও তোমার জীবনে অনেক বড় অবদান রাখবে। এই 18 সংখ্যা তোমাকে নতুন জীবন দিবে। নিজের প্রতি কখনো অনীহা নিয়ে এসো না। তোমার অনেক কিছু করা বাকি, অনেক কাজ অসম্পন্ন। কারো কথার আঘাতে ভেঙে যাবে না, বরং নিজেকে শক্ত করবে। মানুষ আঘাত করে ভাঙার জন্য, নিজেকে গড়ে তোলো যাতে মানুষ ভাঙতে না পারে। ইতি, তোমার এক অপছন্দের মানুষ। সুন্দর গোটা গোটা অক্ষরে লেখা। চিঠি পড়ে তেজু স্তব্ধ হয়ে যায়, পাগলের মতো ড্রয়ার খুলে আগের চিঠিগুলো খুঁজে দেখলেও নেই। বিছানার উপর রাখে, তড়িঘড়ি করে এক এক করে শব্দ মিলাই। সমস্ত চিঠির হাতের লেখা একরকম, তার মানে 10 বছর ধরে রিহান তালুকদার তাকে চিঠি দিয়ে আসছে। নিজের প্রশ্নে নিজেই অবাক হয়, বারবার চিঠি পড়ে, অক্ষর মিলিয়ে দেখে, সব এক। মাথায় কিছু আসে না। কথা বলতে হবে তার সাথে, যার জন্য সবাই এত অত্যাচার করছে, যার দেওয়া আঘাত প্রতিনিয়ত পাচ্ছে। সেই মানুষটা বছর শেষে তার জীবনের প্রতি অনুপ্রেরণা দিত। ভাবলো জন্মদিনের পার্টি শেষ হলে জিজ্ঞেস করবে কেন এত লুকোচুরি। সব কিছু দেখার পর তেজুর চোখে ঘুম আসে না। সারা রাত নির্ঘুম কাটে। সকাল 9টা, তেজু এখনও ঘুমাচ্ছে। কেউ কিছু বলেনি, বলবে না, কারণ এই দিনে কেউ তাকে কিচ্ছু বলে না। উঠে আড়মোড়া ভেঙে ওড়না জড়ায়। রোদ এসে তড়িঘড়ি করে, তেজু উকিল এসেছে তোমাকে খুঁজতে, তোমাকে নাকি ভীষণ প্রয়োজন ওনার। রোদের আলোয় তেজু হাসি, যেন জানতো এমন কিছু হবে। মাথায় ওড়না জড়ায়, হাঁটা দেয় নিচে নামার উদ্দেশ্যে। আসো মা, আসো, এখানে বসো। তেজুকে দেখে উকিল বলে ওঠে। তেজু তাকায়, বাড়ির সবাই আছে। রোদ আর মারুফ অবাক চোখে তাকিয়ে আছে, বাকি সবাই স্বাভাবিক। তালুকদার বাড়ির সব সদস্য উপস্থিত, মাঝখানে একজন বয়স্ক লোক উকিলের সাথে। তেজু ভালো করে তাকায়, মুখটা চিনতে পারে। ছোটবেলায় দেখেছে তার বাবার বন্ধু, জীবনে কখনো এ মুখটা পারবে না। এই দেখে বসে পড়ে উকিলের সামনে। এই নাও মা, তোমার জিনিস।
তুমি বুঝে নাও, অনেক বছর ধরে আমি সামলে রেখেছি, এবার তোমার পালা। কথাটা বলেই উকিল অনেক কাগজপত্র তেজুর হাতে ধরিয়ে দেয়। তেজু হাত বাড়ি, সব নেই। উকিল আরেকটা কাগজ সামনে নিয়ে আসে, যেখানে ছোট্ট করে সব বিস্তারিত বিবরণ অনুসারে লেখা আছে। চোখের চশমা ঠিক করে বাড়ির সবার উদ্দেশ্যে বড় বড় করে পড়তে শুরু করে। আমি রিক তালুকদার সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং নিজ ইচ্ছায় ঘোষণা করছি, আমার মৃত্যুর পর আমরা 2টা কোম্পানি, আর এক ইন্টারন্যাশনাল কোম্পানি চৌধুরী অফ ইন্টারডিস্ট্রিজ এবং আমার নিজস্ব ক্রয়কৃত চট্টগ্রামে মোট 60খানি জমি, আমার আপন মা ইস্তিয়া তালুকদার থেকে পাওয়া আমেরিকা 4খানি জমি, এই সমস্ত কিছু আমার মৃত্যুর পর আমার একমাত্র মেয়ে তেজু তালুকদার উত্তরাধিকার সূত্রে পাবে। তবে এই সম্পদে 25% ভাগ পাবে তেজু তালুকদারের স্বামী, যে সময়ে সে বিবাহিত থাকবে। শর্তাবলী: তেজু তালুকদার যতদিন 18 বছর পূর্ণ না হবে ততদিনে সমস্ত সম্পত্তির দায়িত্ব থাকবে ট্রাস্টের হাতে। যদি 18 বছর পূর্ণ হওয়ার আগেই তেজু তালুকদারের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, অর্থাৎ মৃত্যু বা স্থায়ী অক্ষমতা, তবে সমস্ত সম্পত্তি চলে যাবে সরকারি ট্রাস্টের মালিকানায়। বিশেষ উল্লেখ্য, চট্টগ্রামের পতেঙ্গ হাটখর শহরে শাহে মসজিদের পাশে অবস্থিত তেজ মঞ্জিল নামের বাড়িটি সম্পূর্ণভাবে আমার মেয়ে তেজু তালুকদারের নামে থাকবে। এই বাড়ির ওপর তার স্বামীর কোনো অধিকার বা অংশীদারিত্ব পাবে না। তেজ মঞ্জিল হবে তেজু তালুকদারের একক নিজস্ব সম্পত্তি। উকিল আজিজ সব পড়া শেষ করে থামল। সবাই অবাক চোখে একে অপরের দিকে তাকিয়ে আছে। চট্টগ্রামে তেজ মঞ্জিল নামে পরিচিত বাড়িটি আসলে তেজুর নামে, এ কথা কেউ জানতো না আগে। এরপর উকিল আজিজ আরেকটি কাগজ হাতে নিল। এবার সেটা ছিল আমজাদ তালুকদার, অর্থাৎ তেজুর দাদার লেখা উইল। উকিল আজিজ জোরে জোরে আবারও পড়তে শুরু করলো। উইল নম্বর 2, আমজাদ তালুকদারের উইল। আমি আমজাদ তালুকদার নিজ ইচ্ছায় সংজ্ঞানে ঘোষণা করছি, আমার মৃত্যুর পর আমার নামের তালুকদার বাড়ি এবং আমার নিজস্ব আমজাদ কোম্পানি, আমার সব জায়গার সম্পত্তি 4 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ পাবে আমার স্ত্রী কাশফিয়া চৌধুরী, 1 ভাগ পাবে অরুণ তালুকদার, 1 ভাগ পাবে অবরু তালুকদার, 1 ভাগ পাবে তেজু তালুকদার আমার নাতনি, তার কারণ এটা আমার ছেলে রিক তালুকদার বেছে নেই, তার উত্তরাধিকারের সূত্রে তার ভাগ পাবে তেজু তালুকদার। শর্ত: আমার মৃত্যুর পর তারা যার অংশ নিজ নামে বুঝে নিতে পারবে। পড়া শেষ করে উকিল আজিজ থামে। রিকের উইলটা 12 বছর ধরে খুব সাবধানে আমানত হিসাবে নিজের কাছে রেখেছে। তার সাথে আমজাদ তালুকদারের উইলটাও 9 বছর ধরে রেখেছে শুধুমাত্র তেজুর 18 বছর পূর্ণ হওয়ার জন্য। আজ সে মুক্ত। বাড়ির সবার মুখ থমথমে, তারা এইসব সম্পর্কে আগে থেকে অবগত ছিল, কিন্তু চট্টগ্রামে তেজ মঞ্জিল রিক গড়ে তুলেছে তা কেউ জানত না, তাও বা সেটা তেজুর নামে। সব শুনে তেজু অবাক। হ্যাঁ, সে 3 বছর আগে থেকে জানতো তার 18 বছর পর বাবার সব সম্পত্তি তার নামে হবে। এই আশাতেই নিজেকে একটু একটু করে গড়ে তুলেছে। অত্যাচার, অবমাননা সব সহ্য করে নিজের বাড়ি থেকে কেন সে যাবে? নিজের বাড়িতে থেকেই নিজের উদ্দেশ্যে সফল হবে। কিন্তু আব্বুর এত এত সম্পত্তি আছে সে জানতো না। তার উপর আগের ঘরের দাদি নিজের সব সম্পত্তি বাবার নামে দিয়েছে, এটাও জানতো না। তার মাঝে বেশি অবাক হচ্ছে তার স্বামীও সেই সম্পত্তির 25% ভাগ পাবে। কই, এটা তো ডায়েরিতে ছিল না। হয়তো আব্বুর লেখার সময় পায়নি, আজ প্রথম জানলো। মামুনি, এখানে একটা সাইন করে দাও। উকিলের কথায় তেজু কপাল কুঁচকে তাকায়। কিসের কাগজে সই করবে? তবু মানুষটার উপর তার বিশ্বাস আছে। দাদা আর বাবার একমাত্র বিশ্বস্ত উকিল। কাগজগুলো হাতে নেই, পড়তে শুরু করে 3টা চুক্তিপত্র। 2টো পড়ে তৃতীয়টা না পড়ে সই করে দেয়। তেজুকে সই করতে দেখে রিহান ঠোঁট টিপে হাসে। উকিল ভয়ে ঘেমে যায়। রিহানের দিকে একবার তাকাতে রিহান ঠোঁট চোখা করে চুমু দেয় আকাশে। ভয় পেয়ে উকিল দৃষ্টি ফিরিয়ে নেয়। সব শেষ হতেই উকিল বলে ওঠে, মামুনি, আশা করি সব বুঝে নিয়েছো, পারবে তো সামলাতে? ও ছোট মানুষ, এসবের কি বুঝবে? আমরা যেভাবে সামলেছি সেভাবেই সামলাবো, তাই না তেজু মামুনি? তেজু তাকায় আব্রাহাম সরকারের দিকে, বাবার পুরনো বন্ধু। 10 বছর পর আজই প্রথম এ বাড়িতে পা রেখেছে সে। তেজু তাকিয়ে থাকে, মুখটা ভালো করে দেখে নেয়, ভুলতে চায় না এই মুখ। কটুর কণ্ঠে বলে, আমার জিনিস আমি সামলাতে পারবো। এমনিতেই আপনারা না সামলালেও আব্বুর ব্যবসা একদম ঠিক থাকতো। হয়তো লাভ হতো না, কিন্তু আবার লোকসানও হতো না। কোম্পানির হিসেব আমার হাতে চাই। একটু গন্ডগোল হলে দায় পড়বে আপনার ছোট আব্বুর আর বড় আব্বুর ওপর।
অভ্র, অরণ্য আর আব্রাহাম তিনজনই চমকে যায়। তারা জানে কিছুই সরায়নি তারা, কিন্তু আব্রাহাম জানে সে কোটি কোটি টাকা সরিয়েছেন নিঃশব্দে, কপালে ঘাম টপ টপ করে পড়ে। তেজু, তুমি পারবে না। আমরা যেভাবে চালিয়েছি সেভাবে চালুক না। তুমি একটু বড় হও। তেজ তাকাই বড় আব্বুর দিকে, মুখের উপর কিছু না বলেও চোখের দৃষ্টিতে যথেষ্ট জবাব দেয়। রিহান হেসে বলে, টেনশন কিসের বাবা? তেজুর হাজবেন্ড তো আছেই, মানে আমি আছি তো তোমার মেয়ের জামাই। জামাই মাইফুট, আপনাকে আমি জীবনে মেনে নিব না, অধিকার দেখাবেন না। মনে আছে সেই চুক্তির কথা? এখন 18 বছর হয়ে গেছে, আমি চাইলে আজই ডিভোর্স দিতে পারি। তেজুর কণ্ঠে ক্রোধ, এমন প্রতিবাদে সবাই স্তব্ধ। যে মেয়েটি এতদিন মুখ খুলত না, আজ সে ঝড়ের মতো কথা বলছে। রিহানের সাথে উঁচু গলায় কথা বলতেই রুহি ছুটে এসে তেজুর চুলের মুঠি ধরতে যায়, কিন্তু তেজু শক্ত হাতে তার কবজি চেপে ধরে। এই ভুল দ্বিতীয়বার করবেন না বড় মা, হাত আমিও তুলতে জানি। সম্মান একবার আজ দেখিয়েছি, দ্বিতীয়বার আর দেখাবো না। বলে হাত ঝাঁকি মেরে ছাড়িয়ে দেয়। সবাই স্তব্ধ হয়ে যায়। রিহান মৃদু হাসছে, চোখে শান্তি। 10 বছরের পরিশ্রম সফল। উকিলের কাছ থেকে কাগজগুলো নেয় রিহান। তেজুর সই করা পৃষ্ঠার নিচে নিজেরও সই করে। তারপর হঠাৎ তেজুর সামনে গিয়ে সবার সামনে কপালে জোর করে চুমু খায়। তেজু ধাক্কা মেরে সরাতে চায়, কিন্তু পারে না রিহানের শক্তি থেকে। রিহান কপাল ঘেঁষে বলে, হ্যাপি ম্যারিড লাইফ আমার বেয়াদব বউ। আসলে জানিস, তুই একটু আগে না পড়ে যে কাগজটাই সই করেছিলি, ওটা রেজিস্ট্রি পেপার ছিল। ঠকেছিস আবারও। অনেক তো বলেছিস, মুখে কবুল বলে বিয়ে হয়েছে, মুখেই ডিভোর্স দিবি। দেখি কিভাবে দিস। এই জীবনে আমার থেকে মুক্তি নেই তোর। রাগে ফেটে পড়ে তেজু। ক্রুদ্ধ হয়ে রিহানের হাত থেকে কাগজটা নিতে চায়, কিন্তু পারে না। রিহান মুখের সামনে কাগজটা ধরে। নিচের পাতাটা পড়িসনি? উকিল মামাকে বিশ্বাস করেছিলি, সেই বিশ্বাসই তোকে আজ ধ্বংস করলো। তেজুর চোখ লাল হয়ে যায়। উকিলের দিকে তাকাতে বৃদ্ধ লোকটা কেঁপে ওঠে, কাঁদতে শুরু করে। তেজু মামুনি, আমাকে মাফ করে দাও। রিহান আমার নাতনিকে আটকে রেখেছিল। আমি এমন না করলেও ও তাকে মেরে ফেলতো। তেজু স্তব্ধ, কিছু বলার শক্তি নেই। এবার রাগ করেন, অসহায় চোখে তাকায়। তেজুর এমন দৃষ্টিতে রিহান রেগে যায়। তেজুর মুখ চেপে ধরে বলে, এই দৃষ্টি যেন আর না দেখি। তোকে মানায় না এমন দৃষ্টি। তারপর বাবার দিকে ঘুরে বলে, আব্বু, শেহজাদের সাথে বিয়েটা ক্যান্সেল করো। আমার বউকে অন্য কাউকে দেব না। ভালোভাবে শুনলে ভালো, না শুনলে আঙুল কিভাবে বাঁকাতে হয় আমি জানি। অভ্র রাগে কাঁপে, কিন্তু চুপ থাকে। এইসব পরে দেখা যাবে, আগে পার্টিটা শেষ হোক। 9 তারিখে রিহান হেসে বলে, সো হোয়াট, ভোট মানুষ বাসায় এসে দেবে, টেনশন নেই। রিহানের কথায় আর জবাব দেয় না। তেজুর উদ্দেশ্যে বলে ওঠে, তেজু, তুমি আর একটু সময় নাও, পড়ালেখাটা শেষ করো, ততদিন আমরা দেখি। তার মাঝে আব্রাহাম বলে, একদম ঠিক বলেছো ভাইয়া। তেজু মামুনি তুমি পারবে না, এখন ছোট, তার উপর আমাদেরও বাদ দিয়ে বলছো এত বড় বড় কোম্পানি সামলাবে, কিন্তু মুখের কথা না। তেমনি বিশ্বস্ত মানুষ এখানে পাওয়া মুশকিল। তেজু ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ভাত ছিটালে কাকের অভাব হয় না। আব্রাহাম লজ্জায় চুপ হয়ে যায়। অভ্র, অরণ্য গায়ে লাগে কথাটা, তবু কিছু বলে না। আপনারা এতদিন ব্যবসা চালিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ, কিন্তু এখন আর প্রয়োজন নেই। আপনারা যা পরিশ্রম করেছেন তার ফল পুষিয়ে দেওয়া। তবে হিসাব গন্ডগোল হলে তা নিজের ব্যবসা থেকে পুষিয়ে দিতে হবে। এই বলে তেজু সোজা উপরে চলে যায়। কাশফিয়া তালুকদার পিছন পিছন যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটাই কি সেই তেজু? অভ্র রাগী চোখে রিহানের দিকে তাকায়। বুঝতে পারে তেজুর এই শক্ত রূপের পেছনে কোথাও না কোথাও রিহান দায়ী। নয়তো রিহান হঠাৎ এমন রূপ দেখাচ্ছে কেন? আগে তো তেজুর প্রতি এমন ভালোবাসা প্রকাশ করেনি। সব জানতে হবে। রিহান ব্যস্ত বীরের সঙ্গে কথা বলতে। কিরে, কেমন লাগছে তেজের এমন রূপ? বীর জবাব দেয় না, ঠান্ডা স্বরে উল্টে নিজে প্রশ্ন করে, তোর কেমন লাগছে 10 বছর পর বিদেশ থেকে ফিরে তেজুরানীকে এমন রূপে দেখে? কি আর দুঃখের কথা বলবো ভাই, বিদেশ যাওয়ার সময় দেশে রেখে গিয়েছিলাম শাবানা, ফিরে এসে দেখছি রিনা খান। ঠাট্টা স্বরে কথাটা বলে রেহান বেরিয়ে যায়। রাত 9টা। ঘড়ি কাঁটা ঠিক 9টার ঘরে থেমে আছে।
একটু পরে শুরু হবে পার্টি। বাড়ির চারপাশে আলো ঝলমল করছে, যে যার মতো ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও রিহান কোথাও নেই। সে শুয়ে আছে মায়ের কোলে, চোখ বন্ধ, মুখে ক্লান্তির ছাপ। রুহি আস্তে আস্তে ছেলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে, যেন আদর দিয়ে কষ্ট ভোলাতে চাইছে। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।